বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সরকার নির্দেশে ঢাকার দুর্গা মন্দিরে বুলডোজার, ইউনূসকে দায়িত্ব মনে করালো নয়াদিল্লি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নিজেকে নতুন বাংলাদেশের জনক বানাতে গিয়ে শীর্ষদেরই ক্ষোভের মুখে ডক্টর ইউনূস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা দেখাচ্ছে বিএনপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ডক্টর ইউনূসকে আহ্বান জানালো নরেন্দ্র মোদী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার নির্দেশে ঢাকা দুর্গা মন্দিরে বুলডোজার, ইউনূসকে দায়িত্ব মনে করালো নয়াদিল্লি। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেতে একটি অস্থায়ী দুর্গা মন্দির ভেঙে দিয়েছে বাংলাদেশের রেল কর্তৃপক্ষ। মোহাম্মদ ইউনূসের সরকারের এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করল ভারত সরকার। নয়াদিল্লি জানিয়েছে মন্দিরটিকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে সেটি ধ্বংসের অনুমতি দিয়েছে ইউনূস সরকার। শুধু তাই নয়, ইউনূস সরকারের এই পদক্ষেপের ফলে দেবদেবীদের মূর্তিগুলো ক্ষতি করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। কি বলল বিদেশ মন্ত্রক? এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দিরটি ভাঙার দাবি তুলেছিল মৌলবাদীরা। অন্তর্বর্তীকালীন সরকার মন্দিরটিকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এই ঘটনাটিকে জমির অবৈধ ব্যবহার হিসাবে তুলে ধরে মন্দিরটি ধ্বংসের অনুমতি দিয়েছে। দেবমূর্তিগুলি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার আগে সেগুলি ক্ষতি হয়। ডক্টর ইউনূসকে দায়িত্ব মনে করিয়ে দিল নয়াদিল্লি। সংখ্যালঘু এবং সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে বাংলাদেশ সরকারকে মনে করে দিয়েছে নয়াদিল্লি। রণধীর জয়সওয়াল বলেন, এই ধরনের ঘটনা বাংলাদেশে বারবার ঘটে চলেছে বলে আমরা হতাশ। হিন্দুদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। নিজেকে নতুন বাংলাদেশের জনক বানাতে গিয়ে শীর্ষদেরই ক্ষোভের মুখে ডক্টর ইউনূস। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে এবার থেকে 8ই আগস্ট পালিত হবে নতুন বাংলাদেশ দিবস। উল্লেখ্য, সেদিন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল 2024 সালে। এই আবহে নিজের সরকার গঠনের দিনটিকে বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখতে চান ডক্টর ইউনূস। এক কথায় বঙ্গবন্ধুকে মুছে ফেলে নিজেকেই যেন নতুন জাতির জনক বানাতে সচেষ্ট এই নোবেল জয়ী। তবে মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপকে মেনে নিতে পারছে না তারই শিষ্যরা। প্রসঙ্গত, ইউনূসের সরকার গঠনের আগে থেকেই তার হয়ে গলা ফাটিয়ে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই ছাত্র নেতারাই সম্প্রতি আবার গঠন করেছে এনসিপি নামক রাজনৈতিক দল, এবং সেই দলের শীর্ষ স্থানীয় নেতারা এই নতুন বাংলাদেশ দিবস পালনের বিরোধিতায় সরব হয়েছেন। এই নিয়ে এনসিপি নেতা তথা দলের সদস্য সচিব আখতার হোসেন এক ফেসবুক পোস্টে লেখেন, নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে। সেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হবে। প্রসঙ্গত, বিগত দিনে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে এনসিপির নেতাদের। এদিকে এই নতুন বাংলাদেশ দিবস প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট না। 5 আগস্টের সাধারণ ছাত্র জনতা এই অর্জনের সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন, তাই সেই দিনকে 34শে জুলাই বলেও আখ্যা দিয়েছিলেন ছাত্র আন্দোলনকারীরা। জুলাই আন্দোলনের বিজয় দিবস হিসাবে তারা এই দিনটিকেই দেখেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম আবার ফেসবুক পোস্টে লেখেন, 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, বরং সেদিন দ্বিতীয় স্বাধীনতার নষ্টের ছাড় দেওয়া এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছিল। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা দেখাচ্ছে বিএনপি। দীর্ঘ বছরের স্বৈরাচার শাসনের অবসানের পর স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতেই ফের জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
5 আগস্ট 2024-এর ঐতিহাসিক পট পরিবর্তনের পর থেকেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের ক্ষমতার দাপট দেখাতে শুরু করেছে। ক্ষমতায় যাওয়ার পূর্বেই দলটির কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি-ধামকি, ভয়ভীতি ও প্রভাব বিস্তারের নানা অভিযোগ সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও ভয়ের জন্ম দিয়েছে। দেশের একটি বৃহৎ এবং জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণে দলটি ব্যর্থ হয়ে উল্টো জনমনে অসন্তোষ তৈরি করেছে বলে মত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2024 সালের 5 আগস্টের পর দেশে যখন একটি নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়, তখন অনেকেই আশা করেছিল বিএনপি একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে অথবা সম্ভাব্য সরকার গঠনকারী দল হিসাবে দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখবে। কিন্তু গত প্রায় এক বছরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সাধারণ মানুষের অভিযোগ অনুযায়ী দলের কিছু স্থানীয় পর্যায়ে নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। অনুসন্ধানে দেখা গেছে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ছোটখাটো সরকারি প্রকল্প থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে বিএনপির স্থানীয় নেতারা তাদের ব্যবসার সুরক্ষার বিনিময়ে কিংবা প্রশাসনিক জটিলতা নিরসনের নামে মোটা অঙ্কের অর্থ দাবি করেছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া নিজ এলাকায় নিজেদের প্রভাব দেখাতে বিরোধী মতের মানুষদের হুমকি দেওয়া, তাদের ব্যবসা বা জীবিকায় বাধা সৃষ্টি করার মতো ঘটনা ঘটেছে। স্থানীয় সালিসি ব্যবস্থা অন্যায়ভাবে হস্তক্ষেপ এবং নিজেদের প্রভাব কাটিয়ে বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে কিছু বিএনপির নেতার বিরুদ্ধে। এমনকি এলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের ঘটনাও ঘটেছে অহরহ। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বিএনপি যদি সত্যি দেশের নেতৃত্ব দিতে চায় তাহলে তাদের এখনই এসব রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করতে হবে। একটি বড় দল হিসাবে তাদের কাছ থেকে মানুষ সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রত্যাশা করে। ক্ষমতায় আসার আগেই যদি তারা ক্ষমতার অপব্যবহার শুরু করে তাহলে ভবিষ্যতে জনগণের আস্থা অর্জন করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে এবং তার প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক দলের একটি বড় অংশের মধ্যেই ক্ষমতা অপব্যবহারের প্রবণতা রয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে। তবে বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী এবং বৃহৎ দলের কাছ থেকে মানুষ আরও পরিপক্ক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, একটি মহল বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তবে মাঠ পর্যায়ে বাস্তবতা এবং জনগণের অভিযোগের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের এই বক্তব্যের অসামঞ্জস্যতা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিএনপি যদি সত্যি জনগণের আস্থা অর্জন করতে চায় এবং ভবিষ্যতে সরকার গঠন করতে চায় তাহলে এখনই নিজ দলের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং অনৈতিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ক্ষমতায় আসার আগেই ক্ষমতা দেখাচ্ছে বিএনপি, এই অভিযোগ তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, যা দলটির জন্য মোটেই শুভ হবে না। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ডক্টর ইউনূসকে আহ্বান জানালো নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ব্রেকিং নিউজ, বাংলাদেশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে স্বাধীনভাবে কাজ করতে, নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আওয়ামী লীগকে নিষিদ্ধ বন্ধের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে মোদিজির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে জাতিসংঘ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা জানানো হয়েছে। আজ নরেন্দ্র মোদির সাথে 3 দফায় বৈঠক সম্পন্ন করেছে শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে উক্ত পোস্টে কপি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য পোস্ট প্রচার করা হয়েছে। রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়
প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে নয় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছেন এমন দাবিরও প্রমাণ মেলেনি, বরং এটি চলতি বছরের এপ্রিলে দুবাইয়ের প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এর ভারত সফরকালে নরেন্দ্র মোদীর সাথে সৌজন্য সাক্ষাতের দৃশ্যের।